লি পরিবারের একমাত্র মেয়ে ছোটবেলায় হারিয়ে যায় এবং তার দাদু তাকে 15 বছর ধরে খোঁজার চেষ্টা করে। মেয়েটির জন্য শহরের সেরা চারজনকে হবু স্বামী হিসাবেও বাছাই করে রাখে। কিন্তু মেয়েটি যখন আলটিমেটলি বাড়িতে ফিরে আসে, তাকে কি কেউ চিনতে পারবে? কি হবে তার সাথে? সেই নিয়েই বেশ ইন্টারেস্টিং একটা গল্প আজকে শেয়ার করব। তাহলে চলো আজকে ড্রামা এক্সপ্লেনেশন শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা লি পরিবার অর্থাৎ লি ম্যানশনের ছবি দেখতে পাই, এবং সেখানে আমরা এই ম্যানশনের যে হেড কর্মচারী ছিল তাকে অর্থাৎ মিস ওয়াংকে দেখতে পাই। এবং আমরা দেখতে পাই যে মিস ওয়াং তখন তাদের বাড়িতে নতুন জয়েন করা 5 জন কর্মচারী বা মেটকে তাদের বাড়ির নিয়মকানুন সম্বন্ধে বোঝাচ্ছিল। এবং তাদের মধ্যেই আমরা আমাদের প্রধান চরিত্র ডেজিকেও দেখতে পাই। এবার মিস ওয়াং তো বলে যে এই বাড়ি অর্থাৎ লি ম্যানশন হচ্ছে ওয়ার্ল্ডের দ্বিতীয় সবচেয়ে এক্সপেন্সিভ ভিলা, এবং এই বাড়িটা আমাদের চায়নার সবচেয়ে বড়লোক ব্যক্তি লি অর্থাৎ গ্র্যান্ডপা লি বানিয়েছে। এবং গ্র্যান্ডপা লি তার নাতনিকে প্রায় 15 বছর ধরে খোঁজার চেষ্টা করছে। 15 বছর আগে ছোটবেলাতে তার নাতনি শিয়াওলি হারিয়ে গেছিল। তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এবং গ্র্যান্ডপা লি তার নাতনির জন্য 4 জন ছেলেকে বাছাই করে রেখেছে, এবং এই 4 জন ছেলেই ম্যানশনেই থাকে। গ্র্যান্ডপা লি এর নাতনি ফিরে এলে সেই 4 জনের মধ্যে একজনকেই তার স্বামী হিসাবে বেছে নেবে। এবার এই 4 জনের সাথে চলো পরিচয় করা যাক। প্রথম জন হচ্ছে লি কোম্পানির বিজনেস দেখাশোনা করা ফ্রান্সিস, যে কিনা আসলেই ভীষণই কোল্ড হার্টেড এবং সিরিয়াস প্রকৃতি। তার জীবনে ভালোবাসার কোনো জায়গাই এখনো অবধি নেই। দ্বিতীয় জন হচ্ছে এই শহরের বিখ্যাত ডক্টর ডক্টর হেক্টর, যে কিনা একজন বিখ্যাত ব্রেন সার্জন, কিন্তু তার জীবনেও কোনো মেয়ের কোনো জায়গা নেই। তৃতীয় জন হচ্ছে চায়নার একজন বিখ্যাত আইডল সাইমন, যার পিছনে মেয়ে ফ্যানের কোনো অভাব নেই, কিন্তু তারপরেও কিন্তু সে কখনো কোনো মেয়েদের সাথে মেলামেশা করে না। এবং চতুর্থ জন হচ্ছে ম্যাক্স, যে কিনা এদের মধ্যে সবচেয়ে ছোট, এবং সে এখনো পড়াশোনা করছে, কিন্তু তারও কিন্তু মহিলা ফ্যান ফলোয়িং খুব একটা কম না। এবার মিস ওয়াং তো এদের 5 জনকে বুঝিয়ে দেয় যে তোমরা কিন্তু কোনোভাবেই এদের সিডিউস করার চেষ্টা বা তাদেরকে পটানোর চেষ্টা করবে না, তাহলে কিন্তু তোমাদেরকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। এবার অপরদিকে আমরা গ্র্যান্ডপা লিকে দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে লি তো তার হারিয়ে যাওয়া ছোট্ট নাতনির ছবি নিয়ে কান্নাকাটি করছিল, যে তোমাকে আমি 15 বছর ধরে খোঁজার চেষ্টা করছি, তুমি কোথায় আছো? আমি তোমাকে এখনো কেন খুঁজে পাচ্ছি না? এবং তখনই সেখানে তার একটি কর্মচারী এসে বলে যে মাস্টার, আমাদের কাছে শিয়াওলির সম্বন্ধে কিছু খবর রয়েছে। এবার গ্র্যান্ডপা লি তো সঙ্গে সঙ্গে এই কথা শুনে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, এবং তখনই তার নজর পড়ে বাড়িতে আসা নতুন কর্মচারী অর্থাৎ ডেজির দিকে। এবং গ্র্যান্ডপা লি ডেজির গলায় একটা জেড পেন্ডেন্ট দেখতে পায়, কিন্তু গ্র্যান্ডপা লি অতটা পাত্তা দেয় না এবং সেখান থেকে চলে যায়। এবার গ্র্যান্ডপা লি চলে যাওয়ার পরই আমরা অন্যান্য মেয়েগুলিকে দেখতে পাই, এবং তাদের মধ্যে আমরা জ্যানিসকে দেখতে পাই। জ্যানিস তো তখনই ডেজিকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে তোমার সাহস হয় কি করে? তুমি এখানে ওই 4 জনের মধ্যে একজনকে পটাতে এসেছো? এবার ডেজি তো বলে ওঠে যে না না, কখনোই না, আমি তো কেবলমাত্র এখানে কাজ করতেই এসেছি। এবং জ্যানিস তখনই বলে যে তাই নাকি, তাহলে তুমি মনে হয় আমাদের পরিচয় জানো না। এবং সে তো তখনই তার নিজের সাথে এবং বাকি 3টে মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। এবং এই 4 জন মেয়ে প্রত্যেকেই ছিল এই শহরের বিখ্যাত বিখ্যাত বিজনেসম্যানদের মেয়ে, এবং জ্যানিসের বাবা ছিল এই শহরের বিখ্যাত একজন ইন্টারনেট টাইকুন। এবার এইসব শুনে ডেজি তো বলে ওঠে যে তোমরা সবাই এত বড় লোক, তাহলে তোমরা এখানে চাকরানির কাজ কেন করছো? এবং তখনই তো একজন বলে যে উত্তর জানার পরও তুমি এই প্রশ্নটা করছো, ন্যাকা নাকি? অবভিয়াসলি আমরা এখানে লি পরিবারেরই হবু বউ হতে চাই। আমরা চাই এই 4 জনের মধ্যে কাউকে পটিয়ে নিতে। তাই জন্যই তো আমাদের এখানে অন্য যে চাকরানিরা আসে তারা কেউই টেকে না, তারা সকলেই অদ্ভুত ভাবে মারা যায়। তুমিও যদি কোনো রকম চালাকি করার চেষ্টা করো তাহলে আমরাই তোমাকে খতম করে দেব। এবার ডেজি তো তখনই মনে পড়ে যে সে তো এখানে খুবই বাধ্য হয়ে এসেছে, এবং তার মনে পড়ে যায় তার মা এবং তার ভাই লিং এর কথা। সে এখানে এসেছে কারণ তার ভাই রিসেন্টলি কলেজে ভর্তি হবে, এবং কলেজে অ্যাডমিশন দেওয়ার মতো কোনো টাকাই তাদের কাছে ছিল না। তাই তার মা তাকে রিকোয়েস্ট করেছিল যে প্লিজ তুমি গিয়ে এই বাড়িতে কিছুদিনের জন্য কাজ করো। হ্যাঁ জানি ওখানে যে চাকরানি যায় তারই প্রাণ সংশয় হয়, কিন্তু এখানে মাইনাটাও তো ভালো দেয়। তুমি যদি অন্তত 1-2 মাস এখানে কাজ করো তাহলেই তোমার ভাইয়ের যে অ্যাডমিশন ফিটা সেটা উঠে আসবে। এবং তাই জন্যই ডেজি লি পরিবারে চাকরানির কাজ করতে এসেছিল।
এবার ডেইজি তো তখনই বলে ওঠে যে আমি তোমাদের সত্যি বলছি, আমি কোনো ফেমাস পরিবারের মেয়ে নই। আমি তো কেবলমাত্র এখানে এসেছি আমার পরিবারের জন্য টাকা অর্জন করতে। এবং বাকিরা তো সেই নিয়ে হাসাহাসি করে যে ও তাহলে এ মনে হচ্ছে সত্যিই গরিব পরিবার থেকে এসেছে। ভালোই হয়েছে, তাহলে একে আর সরানোর চিন্তা করতে হবে না। তাহলে আজ থেকে আমাদের কাজগুলো ওই করবে। এবং এই কথা বলে জানিস তো বলে ওঠে যে ডেজি, তাহলে তুমি এক কাজ করো, প্রথমেই তুমি ফ্রান্সিসের স্টাডিটা ভালো করে পরিষ্কার করে দাও। এবার ডেইজি তো স্টাডি পরিষ্কার করতে চলে যায়, কিন্তু তখনই অপর একটি মেয়ে জ্যানিসকে বলে ওঠে যে জ্যানিস, সত্যিই তুমি ভীষণ ক্রুয়েল। তুমি জানো যে ফ্রান্সিস ওর স্টাডিতে কাউকে অ্যালাউ করে না, কারণ সেখানে শিয়াওলির ছোটবেলার একটা ছবি রয়েছে। এবং ফ্রান্সিস তো ওই ঘরে যেই ঢোকে তাকে আর বেঁচে ফিরতে দেয় না। তাহলে ডেইজিরও মনে হয় কিছুক্ষণ পর ওরকমই অবস্থা হবে। এবং জ্যানিস তো বলে ওঠে যে হ্যাঁ, কিছুক্ষণ পরেই আমরা দারুণ এক মজা দেখতে পাবো। যাই হোক, এবার ডেইজি তো ফ্রান্সিসের স্টাডিতে ঢুকে সেটা পরিষ্কার করার জন্য, এবং পরিষ্কার করার সময় সে একটি ছোট বাচ্চার ফটো দেখতে পায়। এবার ফটোটা তো ডেইজির নিজেরই ছিল। ডেইজি হঠাৎই ভাবে যে বাচ্চাটাকে দেখে কেমন চেনা চেনা লাগছে। তাছাড়া বাচ্চাটার গলায় যে লকেটটা, আমার গলাতেও তো সেম লকেট। এটা কি করে সম্ভব? কিন্তু তখনই সেখানে ফ্রান্সিস চলে আসে, এবং আমরা দেখতে পাই যে ফ্রান্সিস খুবই কড়া মেজাজের ছিল। ফ্রান্সিস বলে ওঠে যে তুমি আমার স্টাডিতে কেন এসেছো? তুমি জানো না যে এখানে আসা বারণ? এবার ডেজি তো বলে ওঠে যে আমি তো শুধু পরিষ্কার করতেই এসেছিলাম। এবং ফ্রান্সিস তখনই বলে যে ও, তুমি এতটাই নিচে নামছো আমাকে পটানোর জন্য? তুমি জানো যে এখানে এর আগেও অনেকে এসেছে, এই ফটোতে হাত দেওয়ার চেষ্টাও করবে না। এবং এই বলে ফ্রান্সিস ডেজির গলা টিপে ধরে, এবং ফ্রান্সিস তো তখনই একটি চাবুক এনে ডেজিকে মারতে যায় যে তোমাকে আমি আজকে ছাড়বো না, তুমি প্রথম দিন এসেই এত বাড়াবাড়ি করছো। এবার ডেজি তো বলতে থাকে যে আমি ইচ্ছা করে কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। এবং তখনই সেই ঘরের সামনে দিয়ে গ্র্যান্ডপা লি যাচ্ছিল। এবার গ্র্যান্ডপা লি যখনই ডেজির এই শব্দগুলো অর্থাৎ তার গলার স্বর শুনতে পায়, গ্র্যান্ডপা লি এর একটুখানি চেনা চেনা মনে হয়, কারণ ছোটবেলাতেও এরকম একটা ঘটনা ঘটেছিল। এবং ডেজি তখন অর্থাৎ শিয়াওলি তখন ছোটবেলাতেই একই কথা বলেছিল। গ্র্যান্ডপা লির সেই ঘটনাটাই মনে পড়ে যায়। এবার গ্র্যান্ডপা তো তখনই ফ্রান্সিসের স্টাডিতে ছুটে যায়, এবং গ্র্যান্ডপা লি বলে যে ফ্রান্সিস, কি হয়েছে, তুমি এই মেয়েটার সাথে এমন করছো কেন? এবার ডেজি তো তখনই প্রতিজ্ঞা করে বলে যে আমি সত্যি কথা বলছি, যে আমি জানতাম না যে এখানে ঢোকা বারণ। এবার ডেজি তো এতই ভয় পেয়ে গেছিল, সে আর তার লকেট বা ওই ছবি সম্বন্ধে কিছু বলে না, যে ছবিটা তার চেনা চেনা লেগেছে বা সেটা তারই ছোটবেলার ছবি, এমন কিছু ডেজি আর বলে না। ডেজি তো তখন সেখান থেকে পালাতে পারলে বাঁচতো। এবং ফ্রান্সিস তো তখনই বলে ওঠে যে তুমি কি কফিনে যেতে চাও, না হলে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। এবং ডেজি তখনকার মতো সেখান থেকে পালিয়ে বাঁচে। গ্র্যান্ডপা তো মনে মনে ভাবে যে আমার শিয়াউলি যদি এখানে থাকতো, তাহলে ওরও তো এই মেয়েটার মতনই বয়স হতো। এবং গ্র্যান্ডপা ফ্রান্সিসকে বলে যে ফ্রান্সিস, আমি জানি যে শিয়াউলিকে তুমি খুবই পছন্দ করো, তাই জন্যই তুমি এই ঘরে কাউকে ঢুকতে দাও না। কিন্তু একটা কথা ভেবে দেখো তো, যদি শিয়াউলি জানতো যে তুমি লোকজনের সাথে এরকম ক্রূর ব্যবহার করো, তাহলে কি ওর ভালো লাগতো? তাই এরকম ভাবে তুমি অন্যদের সাথে ব্যবহার করো না। এবং এই বলে গ্র্যান্ডপা সেখান থেকে চলে যায়। অপরদিকে শিয়াউলি অর্থাৎ আমাদের ডেজি তো ভাবছিল যে ফ্রান্সিস ব্যাটা নিজেকে কি মনে করে, এটা কি কোনো প্রাচীনকালের রাজা মহারাজার ঘর নাকি, যে আমি ঢুকলে আমাকে চাবুকের বাড়ি দেয়া হবে? বয়ে গেছে আমার ওখানে যেতে, আমি আর কোনোদিন ওখানে যাব না। এবং তখনই তো সেখানে মিস ওয়াং আসে। এবার মিস ওয়াং তো তখনই বলে ওঠে যে তুমি কি ফ্রান্সিসের ঘর পরিষ্কার করেছো? তোমার কাজই হচ্ছে এখানে প্রত্যেকের বেডরুম পরিষ্কার করা, তাই একে একে সকলের বেডরুমগুলো পরিষ্কার করে ফেলো। ডেজি তো মনে মনে ভাবে যে আবার ঘর পরিষ্কার, এবার না জানি আমাকে কার পাল্লায় পড়তে হয়। এবং সে এবার ম্যাক্সের বেডরুম পরিষ্কার করার জন্য ঢোকে। এবার ডেইজি যখন ম্যাক্সের ঘরদোর পরিষ্কার করছিল, তখনই সেখানে ম্যাক্স চলে আসে। এবং ম্যাক্স তো ডেইজিকে দেখে ভাবে যে এই যে আর একটা মেয়ে এসে গেল আমাকে পড়ানোর জন্য। এবং সে ঠাই করে ডেইজির পিছনে এক স্প্যাম করে। এবার ডেইজি তো তখনই বলে ওঠে যে এরকম কে করে। এবং ডেইজি উল্টে ম্যাক্সকে তাড়া করে যে তোমার তো সাহস হয় কি করে, তুমি আমার সাথে এমন অসভ্যতা করছো? এবং এই করতে গিয়ে ম্যাক্স তো সোফায় পড়ে যায়, এবং তার উপরে ডেজি পড়ে যায় এবং তাদের কিস হয়ে যায়। এবার ম্যাক্স তো তখনই বলে ওঠে যে তুমি আমার ফার্স্ট কিস চুরি করে নিলে, আমি এতদিন ধরে কোনো মেয়ের ধারে কাছে যাচ্ছিলাম না, আর তুমি এমনটা আমার সাথে তাহলে তোমার ইচ্ছা আমি পূরণ করে দেব। এবং এই বলে ম্যাক্স তো ডেজিকে আবারও কিস করে। কিন্তু তখনই ম্যাক্স লক্ষ্য করে ডেজির গলার জেড পেন্ডেন্টটা, এবং ম্যাক্স সেটা খুলে নেয়।
ম্যাক্সের মনে হয় যে এই পেন্ডেন্টটা তার খুবই চেনা চেনা লাগছে। এবার ডেজি তো তাকে বলছিল যে আমার পেন্ডেন্টটা আমায় ফেরত দাও, কিন্তু ম্যাক্স তো সেটা হাতে নিয়ে বলতে থাকে যে দেবো না দেবো না, ক্ষমতা থাকলে নিয়ে নাও। অপরদিকে আমরা গ্র্যান্ডপা লিকে দেখতে পাই, এবং গ্র্যান্ডপা লি এত বছর পর তার নাতনির খোঁজ পেয়েছিল। কিন্তু গ্র্যান্ডপা লি তার নাতনি অর্থাৎ শিয়াওলিকে খুঁজে পাওয়ার আগেই শিয়াওলিরা সেখান থেকে অন্য কোথাও চলে যায়। তাই গ্র্যান্ডপা লি চেষ্টা করছিল যে সেই পরিবারের ফোন নাম্বারটা যদি কোনোভাবে জোগাড় করা যায়। এবং তখনই গ্র্যান্ডপা লি ম্যাক্স এবং ডেজির আওয়াজ পায়, এবং গ্র্যান্ডপা লি তো আবারও সেই জেড পেন্ডেন্টটা দেখতে পায়। এবার গ্র্যান্ডপা লিকে দেখেই ম্যাক্স সঙ্গে সঙ্গে জেড পেন্ডেন্টটা নিজের পকেটে ঢুকিয়ে পড়ে। এবার গ্র্যান্ডপা তো তখনই এসে বলে যে তোমরা এগুলো কি করছো, আর ম্যাক্স তুমি আমাদের বাড়ির মেয়েদের সাথে এমন করছো কেন? ম্যাক্স তো তখনই বলে যে দাঁড়াও ডেজি, আমি তোমাকে এক্ষুনি মজা দেখাচ্ছি। মানে ম্যাক্সের মাথায় তো সবসময় দুষ্টু বুদ্ধি ঘুরতো। এবং ম্যাক্স তো তখনই গ্র্যান্ডপাকে গিয়ে বলে যে গ্র্যান্ডপা, এই মেয়েটা আসলে আমাকে নানাভাবে পটানোর চেষ্টা করছিল, আমার সাথেই অসভ্যতা করার চেষ্টা করছিল, তাই জন্যই তো আমি ওখান থেকে পালাচ্ছিলাম। এবার ডেজি তো তখনই বলে ওঠে যে না, আমি কখনোই কোনো কিছু করার চেষ্টা করিনি, আমি তো কেবলমাত্র তার ঘর পরিষ্কার করতেই গেছিলাম। এবার গ্র্যান্ডপা তো ম্যাক্সের কথায় বিশ্বাস করে, এবং গ্র্যান্ডপা মনে মনে ভাবে যে আমি সত্যিই মেয়েটাকে ভালো ভেবেছিলাম, কিন্তু মেয়েটা কি আসলেই তাহলে ভালো না? এবং তখনই সেখানে জ্যানিস চলে আসে। এবার জ্যানিস তো তখনই বলে ওঠে যে ডেজি, তোমাকে তো প্রথমেই মিস ওয়াং এই বাড়ির নিয়ম কানুন সম্বন্ধে সবকিছু বুঝিয়ে দিল, তারপরেও তুমি এই বাড়ির নিয়ম ভাঙছো কেন? তুমি ম্যাক্সের সাথে ক্লোজ হওয়ার চেষ্টা কেন করলে? তুমি ফ্রান্সিসের স্টাডিতে কেন গেলে? এবার ডেজি তো তখনই বলে ওঠে যে তুমিই তো আমাকে ফ্রান্সিসের স্টাডি পরিষ্কার করতে পাঠিয়েছিলে। এবং জানিস বলে যে মিথ্যে কথা কেন বলছো? আমি কি কখনোই তোমার খারাপ চাইতে পারি? আমি তো তোমার কলিগ, তাই না? এবার এই কথা শুনে গ্র্যান্ডপা লি তো বলে ওঠে যে সত্যি, আমি ভেবেছিলাম যে তুমি হয়তো এই অন্য মেয়েগুলোর মতো অসভ্য না, কিন্তু তুমিও দেখছি ওদেরই মতো, তোমাকে এক্ষুনি আমি চাকরি থেকে বার করে দেব। এবার ম্যাক্স তো বুঝতে পারে যে অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে, এবং ম্যাক্স তখনই গ্র্যান্ডপাকে বলে যে গ্র্যান্ডপা, আমি না মিথ্যে কথা বলেছিলাম, মেয়েটা আসলেও আমার সাথে অসভ্যতা করার চেষ্টা করেনি। এবং তখনই ডেজি বলে ওঠে যে মাস্টার লি, দয়া করে আমাকে চাকরি থেকে ছাড়াবেন না, এই টাকাটা আমার খুবই প্রয়োজন। এবং গ্র্যান্ডপা লি তখনকার মতো ডেজিকে ছেড়ে দেয়। এবার গ্র্যান্ডপা চলে যাওয়ার পর ম্যাক্স তো ডেজিকে বলে যে ডেজি, আমি সরি, আমি বুঝতে পারিনি যে ব্যাপারটা এতটা সিরিয়াস হয়ে যাবে। এবং ডেজি তাকে বলে যে কোনো ব্যাপার না, কারণ তোমার মতো বড় লোকদের কাছে আমরা তো কিছুই না, আমরা তো পিঁপড়ের সমান, তোমরা চাইলেই আমাদের পাড়া দিয়ে মেরে ফেলতে পারো। এবার ম্যাক্স তো বলে যে তুমি এইসব কথা বলো না, আমি সত্যিই বুঝতে পারিনি যে ব্যাপারটা এতটা সিরিয়াস হয়ে যাবে। এবং ডেজি তো বলে যে কোনো ব্যাপার না, আমি তো কেবলমাত্র একজন চাকরানী, তোমার সাথে কথা বলার মতো অধিকারও আমার নেই, তাই দয়া করে এবার থেকে তুমি আমার থেকে দূরে থেকো। এবং এই বলে সে তো ম্যাক্সকে এক লাথি মেরে সেখান থেকে চলে যায়। এবার এইভাবে ডেজি তো এই বাড়িতে কাজ করছিল, এবং কাজ করতে করতে তার বেশ কিছুদিন কেটে যায়। এবার আমরা কিছুদিন পরে একদিন রাতের বেলা দৃশ্য দেখতে পাই, এবং আমরা দেখতে যে ফ্রান্সিস রাতের বেলা ড্রিঙ্ক করে বাড়িতে ঢোকে। এবার ম্যাক্স তো তখনই ফ্রান্সিসকে দেখতে পায়, এবং ম্যাক্স মনে মনে ভাবে যে ড্রিঙ্ক করলে ফ্রান্সিস তো আর ফ্রান্সিসের মধ্যে থাকে না, দেখা যাক যে আজ কোন মেয়ের ভাগ্য পড়ে। এবার ফ্রান্সিস বাড়িতে ঢুকেই দেখতে পায় ডেজিকে, এবং ডেজি তো তখন ঘরের কাজ করছিল। ফ্রান্সিস বলে যে আমাকে এক্ষুনি আমার স্টাডিতে দিয়ে আসো, এবং ডেজি তাকে ধরে নিয়ে আসে তার স্টাডিতে। মানে নর্মাল অবস্থায় থাকলে ফ্রান্সিস তো একদমই কোল্ড হার্টেড কঠোর টাইপের একজন ব্যক্তি ছিল, যে কিনা কোনো মেয়ের ধারে কাছে যেত না। কিন্তু ড্রিঙ্ক করলেই ফ্রান্সিস একদম বদলে যেত, এবং তখন তো সে মেয়ে ছাড়া থাকতেই পারতো না। এবার তখনই তো ডেজিকে দেখে শিয়াওলি মনে করে, এবং সে ডেজিকেই কিস করতে যায়। কিন্তু এইটা করতে গিয়ে তার টেবিলে যে শিয়াওলির ফটোটা অর্থাৎ ছোটবেলার ফটোটা রাখা ছিল সেটা তো পড়ে যায়। এবার ডেজি তো সঙ্গে সঙ্গে ফটোটা তুলে নিয়ে বলে যে যাক বাবা, ফটোটার কোনো ক্ষতি হয়নি। এবং তখনই ফ্রান্সিসের আবার জ্ঞান ফিরে আসে। ফ্রান্সিস বলে ওঠে যে তুমি তুমি এখানে কি করছো? তোমাকে আমি বলেছিলাম না যে আমার ঘরে আসবে না, আর তুমি এই ফটোটা ভেঙে ফেললে, তোমাকে আমি ছাড়বো না। এবং এই বলে সে তো ডেজির গলা টিপে ধরে। অপরদিকে আমরা গ্র্যান্ডপাকে দেখতে পাই,
এবং ওরা দেখতে পায় যে গ্র্যান্ডপা তো সবসময় তার নাতনির ছবি নিয়ে বসে থাকতো। এবং তখনই গ্র্যান্ডপার কাছে মিস ওয়াং আসে এবং মিস ওয়াং বলে যে মাস্টার দি, আমরা শিয়াওলির অ্যাডপটিভ প্যারেন্টসকে কল করে জানতে পেরেছি যে শিয়াওলি নাকি এই মাসে আমাদের বাড়িতেই চাকরানি হয়ে এসেছে। তার মানে আমাদের বাড়িতে যারা কাজ করে তাদের মধ্যেই একজন আপনার হারিয়ে যাওয়া নাতনি। এবার গ্র্যান্ডপা তো তখনই বুঝতে পারে যে আচ্ছা, তার মানে ওই ডেজি হচ্ছে আমার নাতনি। ওর গলাতে তো আমি ওই জেড পেন্ডেন্টটাও দেখেছিলাম। এক্ষুনি আমাকে ওর কাছে যেতে হবে। যতদূর মনে পড়ছে ও মনে হয় ফ্রান্সিসের ঘরে গেছিল। এবার ফ্রান্সিস তো ততক্ষণে ডেজিকে প্রায় মেরেই ফেলে, কিন্তু গ্র্যান্ডপা তখনই এসে ফ্রান্সিসকে সরিয়ে দেয় এবং গ্র্যান্ডপা বলে যে ফ্রান্সিস, তুমি এটা কি করছো? তুমি জানো এই মেয়েটা আসলে কে? এই মেয়েটাই হচ্ছে শিয়াওলি, আমার নাতনি। এবার ডেজি তো বলে ওঠে যে কিন্তু গ্র্যান্ডপা লি, আমার নাম তো শিয়াওলি না, আমার নাম তো ডেজি। আমি কি করে আপনার নাতনি হব? এবং গ্র্যান্ডপা তো ডেজির ছোটবেলার ফটো বার করে বলে যে আমার ভুল হতেই পারে না। আমি খুব ভালো করেই জানি যে এই ছোট বাচ্চাটাই হচ্ছে তুমি। আর তোমার কাছে আমি তো ওই পেন্ডেন্টটাও দেখেছিলাম। কোথায় ওই পেন্ডেন্টটা? আমাকে একবার দেখাও। এবং ডেজি তো তখনই বলে যে হ্যাঁ, আমার কাছে তো ওই লকেটটা আছে। কিন্তু ডেজি তখনই লক্ষ্য করে যে তার গলায় তো লকেটটা নেই। এবং তখনই সেখানে জ্যানিস আসে। জ্যানিস বলে যে ওর কাছে লকেট থাকবেই বা কি করে? ও তো মিথ্যে কথা বলছে। লকেটটা তো আছে আমার কাছে। এবং আমরা জ্যানিসের গলায় সেই লকেটটা দেখতে পাই। আসলে আগের দিন ম্যাক্স দুষ্টুমি করতে করতে সেই লকেটটা নিজের পকেটেই রেখে দিয়েছিল। এরপর ম্যাক্স তার জামা কাপড় কাচতে দিয়েছিল জ্যানিসকে এবং জ্যানিস জামা কাপড়ের মধ্যে থেকে এই লকেটটা পেয়েছিল এবং তখনই সে এই শয়তানি বুদ্ধি বাতলে নেয়। এবার জ্যানিস তো ঢং করে গ্র্যান্ডপা লিকে জড়িয়ে ধরে যে দাদু, আমি তোমাকে কতদিন হলো দেখিনি, আমি ভীষণই মিস করেছি তোমাকে। এতদিন আমি বাড়ির বাইরে থাকতাম, কত কষ্টই না করেছি। এবং গ্র্যান্ডপা লি তো বলে যে আমাকে ক্ষমা করে দাও, আমি তো তোমাকে ভালো করে দেখভাল করে রাখতে পারিনি, কিন্তু আমি তোমাকে আর কোনো কিছু অসুবিধা হতে দেব না। এবার গ্র্যান্ডপা তো তখনই ডেজিকে বলে ওঠে যে কিন্তু ডেজি, তুমি কেন বলেছিলে যে এই পেন্ডেন্টটা তোমার? এটা তো আমার নাতনি মানে জ্যানিসের। এবং জ্যানিস তখনই বলে ওঠে যে গ্র্যান্ডপা, তুমি বুঝছো না কেন? তুমি আমাকে যে জেড পেন্টেনটা দিয়েছো সেটা খুবই দামি এবং রেয়ার একটা জিনিস। এরকম জিনিস পৃথিবীতে একটাই হয়। আমার কাছে যেটা আছে সেটা আসল। হতে পারে ও কোনো সস্তা নকল পেন্ডেন্ট নিজে ইউজ করছিল। তাছাড়া আর কি হবে বলো? এবার ডেইজি তো বুঝতে পারে যে এখানে সে যতই সত্যি কথা বলুক না কেন তার কথা কেউই মানবে না। তাই তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নেওয়াই ভালো। এবং জানিস তো তখনই বলে ওঠে যে এই মেয়েটা আমার জায়গা নেওয়ার চেষ্টা করেছিল। গার্ডরা কোথায় আছো? তাড়াতাড়ি এই মেয়েটাকে এখানেই খতম করে দাও। এবার তখনই তো আমরা দেখতে পাই যে ম্যাক্স ডেজিকে গার্ড করে এবং গ্র্যান্ডপা লিও বলে যে শ্যাওলি, তুমি কেন আজকের দিনে শুধু শুধু এমনটা করছো? এত বছর পর আমি তোমাকে পেয়েছি, আজকের শুভ দিনে আর এইসব করতে হবে না। এবং জানিস তো মনে মনে ভাবে যে আমি যা ভেবেছিলাম তা হয়েছে। এবার আমি ৪টে হ্যান্ডসাম ছেলে আমার হাতের মুঠোয় পেয়েছি। এদের মধ্যে থেকে চুজ করার তো ভীষণই কঠিন হয়ে যাচ্ছে। আমার তো ৪ জনকেই পছন্দ। কিন্তু ফ্রান্সিস তো মনে মনে ভাবছিল যে এটাই শিয়াওলি, যার জন্য আমি এত বছর অপেক্ষা করছিলাম। কিন্তু এই ফিরে আসার পর আমার এরকম অদ্ভুত লাগছে কেন? এবার গ্র্যান্ডপা তো তখনই বলে যে শ্যাওলি, তুমি অনেকদিন এত খাটাখাটনি করেছো, এবার ভালো করে রেস্ট নাও। এবং তখনই শ্যাওলি অর্থাৎ জ্যানিস বলে ওঠে যে গ্র্যান্ডপা, আমি রেস্ট তো নেব, কিন্তু আমার একটা কথা আছে। এই ডেজিকে আমি আমার পার্সোনাল মেট হিসেবে রাখতে চাই। আমি চাই এবার থেকে ও আমার 5 ফরমাস ঘাটবে। কিন্তু ম্যাক্স তো তখনই বলে ওঠে যে না, ডেজি আমার হয়ে কাজ করে, তাই ডেজি আমার হয়েই কাজ করবে। এবং বাকিরাও বলে ওঠে যে হ্যাঁ, ডেজি তো এতদিন আমাদের কাজকর্মই করতো, তাই আমরা সেটাতেই অভ্যস্ত হয়ে গেছি, তাই ডেজি আমাদের হয়েই কাজ করবে। এবার জ্যানিস তো দেখতে পায় যে এমন করে কোনো লাভ হচ্ছে না, কিন্তু সে মনে মনে ঠিক করে নেয় যে ডেজিকে সে এই বাড়ি থেকে বার করবেই। এবার সকলে সেখান থেকে চলে গেলে ডেজি তো ম্যাক্সকে জিজ্ঞাসা করে যে তুমি আজকে আমার এত সাপোর্ট করলে কেন? এবং ম্যাক্স তখনই বলে ওঠে যে তুমি কি ভেবেছো আমার তোমাকে খুব পছন্দ নাকি? আমি তোমাকে সাপোর্ট করলাম যাতে তোমাকে আমি নিজের মেট করে রাখতে পারি। আর তোমার উপর আমার যত খুশি অত্যাচার ইচ্ছা হবে তাই সব করব। এবং এই বলে সে তো একটা গাছের টব সেখানে ফেলে দেয় এবং বলে যে এই নাও, তোমার কাজ এখনই শুরু করে দাও। এই জায়গাটা ভালো করে পরিষ্কার করো। রাতের বেলা ঘুমানোর চেষ্টা কিন্তু একদম করবে না। এবং ডেজি তো মনে মনে ভাবে যে শয়তান, আমি তো ভেবেছিলাম যে হয়তো একটু হলেও ভালো, কিন্তু এ তো দেখছি একদমই বদমাস।
কিন্তু ম্যাক্সের মনে কিন্তু সন্দেহ হচ্ছিল এবং ম্যাক্স তো তাড়াতাড়ি তার ঘরে এসে তার জামা কাপড় সার্চ করতে শুরু করে। কারণ ম্যাক্সের মনে ছিল যে সে তার স্কুলের প্যান্টের পকেটে লকেটটা রেখেছিল, কিন্তু ম্যাক্স তো তার জামা কাপড় সার্চ করে সেই পেন্ডেন্টটা আর পায় না। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। জ্যানিস তো তখন খুবই দামি দামি গয়নাগাটি পরে সাজতে ব্যস্ত ছিল এবং তখনই ম্যাক্স তাকে বলে যে জ্যানিস, আগের দিন তোমাকে যখন জামা কাপড় কাচতে দিয়েছিলাম আমার একটা পেন্ডেন্টও সেখানে ছিল, সেটা কি তুমি সরিয়েছো? এবং জ্যানিস বলে ওঠে যে কি বলছো তুমি, কখনোই আমি তেমনটা কিছু করিনি। আর তাছাড়া আমি হচ্ছি এই লি পরিবারের বংশধর, তোমাদেরকে গ্র্যান্ডপা এই বাড়িতে রেখেছিল আমারই জন্য, তাই আমার মুখে মুখে কথা বলার একদম চেষ্টা করবে না। এবং এই বলে জ্যানিস তো সেখান থেকে চলে যায়। অপরদিকে আমরা ফ্রান্সিসকে দেখতে পাই। ফ্রান্সিস তার স্টাডিতে ছিল এবং সে তো তখনই বলে ওঠে যে আশেপাশে কি কোনো চাকর টাকর নেই, তাড়াতাড়ি আমাকে এক বাটি গরম স্যুপ দাও, আমার ভীষণ মাথাটা ধরেছে। আসলে ফ্রান্সিসের আবারও ড্রিঙ্ক করে হ্যাংওভার হয়ে গেছিল এবং তখনই সেখানে ঢোকে জ্যানিস। এবং জ্যানিস তো জানতোই যে ফ্রান্সিস ড্রিঙ্ক করলে বেসামাল হয়ে পড়ে এবং সে তো তখনই তাকে কিস করতে যাচ্ছিল, কিন্তু ফ্রান্সিস তো তখনই তাকে সরিয়ে দিয়ে বলে যে এটা তুমি কি করছো, তুমি লি পরিবারের একমাত্র মেয়ে, তোমার এমন করাটা কি সাজে? এবং জানিস তো বলে ওঠে যে কেন, তোমাদেরকে তো রাখাই হয়েছে আমার হবু স্বামী হিসাবে, তাহলে কি আমি এইটুকু করতে পারি না? এবার ফ্রান্সিস তো অত্যন্ত বিরক্ত হয় এবং সে জ্যানিসকে রীতিমতো ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং সে সেখান থেকে চলে যায় এবং ফ্রান্সিস সেই ঘর থেকে বেরিয়ে আসে। এবার ঘরের বাইরে সেখানে মেঝে পরিষ্কার করছিল ডেজি এবং সে ডেজির ঘাড়ে পড়ে যায় এবং কোনো এক অজানা কারণে এই চারজন ছেলে তো সবসময় ডেজির প্রতি আকৃষ্ট হতো এবং ফ্রান্সিস তো তখনই ডেজিকে কিস করে এবং সে তো ডেজিকে রীতিমতো জোর করে কিস করার চেষ্টা করছিল, কিন্তু ডেজি তো তাতে প্রচন্ড বিরক্ত হয় যে তোমরা এই বাড়ির মাস্টার বলে আমার সাথে যা খুশি করবে এবং সে এক লাথি মেরে ফ্রান্সিসকে সরিয়ে দেয়। এবার ফ্রান্সিস তো সেখানে ব্যথায় বসে রীতিমতো কাতরাচ্ছিল, কিন্তু ডেজি তো এটা ঠিকই করেছিল নিজের সেলফ প্রোটেকশনের জন্য, তাই না? তোমাদের কি মতামত কমেন্ট করে জানাতে একদম ভুলো না। কিন্তু তখনই সেখানে চলে আসে জ্যানিস। জ্যানিস বলে ওঠে যে এই বাড়ির চাকরানি হয়ে তুমি ফ্রান্সিসের ক্ষতি করছো, এখনই তোমাকে এই বাড়ি থেকে বার করে দেয়া হবে। এবং সে তার গার্ডদের সেখানে ডেকে আনে। ডেজি বলে ওঠে যে ফ্রান্সিস ড্রাঙ্ক হয়ে আমার সাথে অসভ্যতা করার চেষ্টা করছিল, তাই জন্যই আমি নিজেকে বাঁচানোর জন্য এমনটা করেছি। এবং জানিস তো বলে যে কি, ফ্রান্সিস ড্রাঙ্ক হয়ে একজন চাকরানির সাথে এইসব করবে? নিজেকে তুমি বড্ড বেশি কিছু ভাবছো, ভুলে যেও না যে তুমি কেবলমাত্র এই বাড়ির চাকর। এবং সে তো ডেজিকে নানাভাবে হিউমিলিয়েট করছিল, কিন্তু তখনই সেখানে চলে আসে ম্যাক্স এবং ম্যাক্স তো পুরো বিষয়টা ভিডিও করছিল। ম্যাক্স বলে যে বা জানিস, তোমার এই রূপটা ইন্টারনেটে ছেড়ে দিলে বেশ ভালো হবে, তাই না? এবার জানিস তো তখনই বলে ওঠে যে এইসব তুমি একদম অনলাইনে আপলোড করবে না। এবং ম্যাক্স বলে যে করব না, আমি তো লোকজনদেরই সাহায্য করছিলাম যে লি পরিবারের পরবর্তী বংশধর কেমন সেটা জানার জন্য। এবং জ্যানিস তখনই বলে যে তোমার এই চাকরানির সাথে কি সম্পর্ক বলো তো, সবসময় তুমি ওকে বাঁচাতে কেন আসো? এবং ম্যাক্স তখনই জ্যানিসের কানের কাছে গিয়ে বলে যে জ্যানিস, আমি শুধুমাত্র ডেজিকে বাঁচাচ্ছি না, আমি তো তোমাকেও বাঁচাচ্ছি। আমি কি ফ্রান্সিসকে বলে দেব যে তুমি কতবার ওর অজান্তে ওকে ড্রাঙ্ক করানোর চেষ্টা করছো? এবার জ্যানিস তো বলে ওঠে যে তুমি কি করে জানলে? এবং আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে জ্যানিস আসলে কল করে করে ফ্রান্সিস যে বাড়ি যেত, সেই বাড়ির লোকজনদের নির্দেশ দিয়ে রাখতো যাতে ফ্রান্সিস বেশি করে ড্রিঙ্ক করে। মানে জ্যানিস ইচ্ছা করে ফ্রান্সিসকে ফাঁসানোর চেষ্টা করছিল এবং তার এই কলটাই ম্যাক্স লুকিয়ে লুকিয়ে শুনে নিয়েছিল। এবার ম্যাক্স তো তখনই সেখান থেকে ডেজিকে নিয়ে চলে আসে। এবার আমরা ফ্রান্সিসকে দেখতে পাই যে কিনা একদমই ততক্ষণে সেন্সিয়ার ছিল না এবং ঘুমিয়ে পড়েছিল। এবং ম্যাক্স তো তখনই বলে যে ডেজি, তুমি ফ্রান্সিসের বিহেভিয়ারে খুব একটা খারাপ পেও না, আসলে ওর এই ব্যবহারের পিছনে কিছু সাইকোলজিক্যাল রিজন রয়েছে। তুমি দেখবে ও যখন নর্মাল থাকে একদমই কঠোর প্রকৃতির থাকে, কিন্তু ড্রিঙ্ক করলেই একদমই আলাদা হয়ে যায়। আসলে ও যখন ছোট ছিল 13 বছর অবধি ওর বাবা ওকে স্টাডিতে বন্ধ করে রাখতো। ও কখনোই মা বাবার ভালোবাসাই পায়নি, তাই জন্য ও কখনো ভালোবাসার বই প্রকাশও করতে পারে না। তাই ড্রাঙ্ক হয়ে গেলেই ওর ইমোশনগুলো একটু ওয়াইল্ড ভাবে বেরিয়ে আসে, তাই তুমি সেটা নিয়ে খারাপ পেও না। এবার ডেজি তো বুঝতে পারে যে ফ্রান্সিসের এই ব্যবহারের পিছনে কিছু কারণ রয়েছে। এবার ডেজি তো সেই দিন রাতের বেলা ঘুমিয়ে পড়ে এবং পরের দিন সকাল হতে ডেজির ঘুম ভাঙলে সে দেখে তার পাশে শুয়ে রয়েছে চায়নার বিখ্যাত আইডল সাইমন। এবার ডেজি তো ঘুম ভেঙে বলে ওঠে যে হ্যাঁ,
তুমি এখানে কি করছো? আর তুমি আমার ঘরে কেন ঘুমিয়েছো? আর আমার ঘরের দরজা তো লক করা ছিল। তুমি ঢুকলে কি করে?" এবং সাইমন তো তখনই বলে ওঠে যে, "লক করা ছিল তো কি হয়েছে? আমার একজন স্টকার একবার আমাকে শিখিয়েছিল যে কিভাবে বন্ধ দরজা খুলতে হয়।" এবং এই বলে সাইমন তো আবারও তার সফট টয় নিয়ে বাচ্চাদের মতো বুড়ো আঙুল চুষতে চুষতে ঘুমিয়ে পড়ে। ডেজি ভাবে যে এত বড় একটা ছেলে এখনো এরকম। কিন্তু তখনই তার দরজায় ধাক্কা পড়ে এবং আমরা দেখতে পাই যে সেখানে ডক্টর হেক্টর এসেছিল। এবার হেক্টর তো বলে ওঠে যে, "ডেজি, ৯:১৩ বাজে। ৯টার সময় আমার ব্রেকফাস্ট দেওয়ার কথা ছিল। এত দেরি হচ্ছে কেন? তুমি জানো না যে প্রত্যেক দিন ঠিক একই টাইমে আমার ব্রেকফাস্ট লাগে?" এবার ডেজি তো তখনই বলে ওঠে যে, "হ্যাঁ, হ্যাঁ, আমি এক্ষুনি গিয়ে ব্রেকফাস্ট রেডি করে দিচ্ছি।" এবং কথা বলতে গিয়ে ডেজি হাঁচু করে একটা হাঁচি দেয় এবং সেই হাঁচির যে থুতু বা বলা যায় জার্মস গুলো ছিল সেগুলো একটু হলেও হেক্টরের গায়ে লাগে। মানে যেমনটা নরমালি হয় আরকি। কিন্তু হেক্টর তো তখনই তার সমস্ত জামাকাপড় খুলে ফেলে এবং বলে যে এক্ষুনি আমার সব জামাকাপড় কেচে দেবে। আসলে ডক্টর হেক্টর একজন জার্মোফোব ছিল এবং তার তো জীবাণুতে একদমই অ্যালার্জি ছিল। তাই জন্যই সে এমনটা করেছিল। এবার আমরা দেখতে পাই যে ডেজি তো হেক্টরের জামা কাপড় কাচাকাচি করছিল এবং ডেজি মনে মনে ভাবছিল যে সত্যি এই বাড়ির এক একটা লোক এক সে বাড়কর এক, এক একজনের এক এক রকম সমস্যা। এবং তখনই ডেজি লক্ষ্য করে যে তার পকেটে ফ্রান্সিসের চশমাটা রয়ে গেছে। মানে আগের দিন যখন ফ্রান্সিস ড্রাঙ্ক ছিল তখনই ডেজি সেটা খুলে নিয়েছিল, সেটাই তার কাছে রয়ে গেছে। এবার ডেজি তো চশমা হাতে ভাবছিল যে আচ্ছা, সবাই যে বলে ফ্রান্সিস কারোর প্রেমে পড়বে না, ওকে সত্যিই কারোর প্রেমে পড়বে না, তাহলে আমাকে কিস করলো কেন? এবং তখনই সেখানেই চশমা ফেরত নিতে ফ্রান্সিস চলে আসে। এবার ফ্রান্সিস যেহেতু দিনের বেলা অর্থাৎ তার কঠোর রূপে ছিল, ফ্রান্সিস তো ডেজিকে খুবই বাজে বাজে কথা বলে যে, "ডেজি, তুমি এই বাড়ির চাকর, তাই কখনো এটা ভেবো না যে আমি তোমার প্রেমে পড়বো। আর তাছাড়া তুমি একজন মিথ্যাবাদী। তুমি আমাকে সিডিউস করার চেষ্টা করেছিলে। তুমি ওই জেড পেন্ডেন্টটা নিয়েও মিথ্যে কথা বলেছো।" এবার ডেজি তো তখনই বলে ওঠে যে, "প্রথমত আমি তোমার কাছে কখনোই যাইনি। আর জেড পেন্ডেন্টটাও আমার মা আমাকে দিয়েছিল।" এবং ফ্রান্সিস তখনই বলে যে, "ও, তাহলে তুমি যেমন মিথ্যেবাদী তোমার মাও তেমন মিথ্যেবাদী।" এবং এই কথা শুনতেই ডেজির মাথা গরম হয়ে যায় এবং সে তো ফ্রান্সিসকেই ঠাস করে এক চড় মারে। ডেজি বলে যে, "হতে পারি আমি বাড়ির চাকর, কিন্তু তাই বলে তুমি আমার মা তুলে কখনোই কথা বলতে পারো না।" এবার এই দৃশ্য দেখতে পেয়ে যায় জ্যানিস এবং জ্যানিস তো তখনই তার চেলাদের নিয়ে সেখানে চলে আসে এবং জ্যানিস বলে ওঠে যে, "ডেজি, তোমার এত সাহস, তুমি ফ্রান্সিসকে মারার চেষ্টা করছো?" এবং জ্যানিসের চেলারা ডেজিকে মারামারি করে রীতিমতো তার হাত টাত কেটে দেয় এবং ফ্রান্সিসে তখন তাদেরকে থামায়। ফ্রান্সিস মনে মনে ভাবে যে জ্যানিস, এই মেয়েটার জন্যই আমি এতদিন অপেক্ষা করছিলাম, আর এর সাথে আমায় সারা জীবন কাটাতে হবে। এই মেয়েটা এমন কেন? এবার ডেজি তো তার ঘরে এসে সেই কাটা জায়গায় ওষুধ লাগাচ্ছিল এবং তখনই সেখানে চলে আসে ম্যাক্স। এবার ম্যাক্স তো বুঝতে পারে যে ডেজির কিছু একটা হয়েছে এবং ম্যাক্স বলে ওঠে যে, "তোমার হাতে কি হয়েছে, আমাকে দেখাও তো।" এবার ম্যাক্স তো তখনই দেখতে পায় যে ডেজির হাতে এরকম আঁচড়ের দাগ এবং ম্যাক্স বলে ওঠে যে, "সত্যি করে বলো, এটা কে করেছে? এটা কি জ্যানিস তোমার সাথে করেছে?" এবং ডেজি বলে যে, "হ্যাঁ, কিন্তু তাতে কি হয়েছে? আমি এই বাড়ির চাকর, সুতরাং এই বাড়ির মালকিন আমাকে মারতেই পারে। তাছাড়া তুমি তো আমাকে এই অবস্থাতেই দেখতে চাও। তুমি তো এমনিও আমাকে টর্চারই করতে চেয়েছিলে, তাহলে এরকম দেখে তুমি দুঃখ পাচ্ছ কেন?" এবং ম্যাক্সও তো মনে মনে ভাবে যে সত্যিই তো, আমি তো ওকে দিয়ে এমনিও আমার কাজই করাতাম, তাহলে ওর কষ্টে আমার এত রাগ উঠছে কেন? এবং ম্যাক্স তো তখনই বলে ওঠে যে, "এক্ষুনি চলো, আমি এক্ষুনি গ্র্যান্ডপার কাছে গিয়ে বিচার চাইবো যে কেন জানিস তোমার সাথে এমনটা করেছে।" কিন্তু ডেজি তো তখনই বলে যে, "এরকম একদমই করো না, তাহলে আমার চাকরি চলে যেতে পারে। আর তাছাড়া আমার টাকা পয়সার এখনো দরকার লিনের পড়াশোনার জন্য।" এবার এই কথা শুনে ম্যাক্স তো বলে ওঠে যে, "লিন? সেটা আবার কে?" এবার আসলে তো লিন ডেজির ভাই ছিল। কিন্তু ডেজি মনে মনে ভাবে যে এই বাড়ির ৪ জন ছেলে, এরা আমার সাথে কেমন একটা পোষা কুকুর বিড়ালের মতো বিহেভ করে। মানে যখন খুশি ব্যবহার করলাম এরকম টাইপ। তাই একটা মিথ্যে কথা আমি এদের বলতেই পারি। এবং ডেজি তো তখনই বলে যে লিন হচ্ছে আমার ফিয়ন্সে। ওর সাথে আমার বিয়ে ঠিক হয়ে রয়েছে। এবার এই কথা শুনে ম্যাক্স তো প্রচন্ড রেগে যায় যে, "কি? তুমি এতদিন আমার সাথে মিথ্যে কথা বলেছিলে? তার মানে তুমি মিথ্যে কথা বলে আমাকে নিয়ে খেলা করছিলে? আমি তো তোমাকে নিয়ে সিরিয়াস ছিলাম, তাই না? তোমার খেলা করার এত ইচ্ছা।" এবং এই বলে ম্যাক্স ডেজিকে বিছানায় ফেলে দেয় এবং তার সাথে কিছুটা অসভ্যতাই করতে যায়। এবার ডেজি তো চেঁচাতে থাকে যে, "আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও।"
এবং তখনই সেখানে ফ্রান্সিস আসে এবং ফ্রান্সিস এসে ম্যাক্সকে এক রদ্দা মেরে সেখানে অজ্ঞান করে দেয়। এবং আমরা দেখতে পাই যে ফ্রান্সিস একটা ওষুধ এনেছিল। ফ্রান্সিস বলে যে ডেজি, তোমার এই বিষয়টার জন্য আমিই দায়ী, তাই জন্যই আমি ক্ষমা চাইতে এলাম। তাছাড়া তুমি যখন এই বাড়িতে থাকছো তাহলে তোমার কিছু বিষয় জানা উচিত। আমাদের চারজনকে দেখলে বাইরে থেকে তো খুবই ভালো, হ্যান্ডসাম এবং এস্টাবলিশড মনে হয়, কিন্তু রিয়ালিটিটা অনেকটাই আলাদা। আসলে আমাদের চারজনই আমরা কোনো না কোনো রকমের সাইকোলজিক্যাল ট্রমা ভোগ করে এসেছি। তাই জন্যই আমাদের এক একজনের ব্যবহার এক এক রকম। যেমন ধরো সাইমন, ও এত হ্যান্ডসাম, ছোটবেলা থেকে এত সুন্দর দেখতে, এত ফেমাস একজন আইডল, কিন্তু তাও রাতের বেলা একা ঘুমোতে পারে না। আসলে ছোটবেলায় ওর সাথে একজন রাতের বেলা অসভ্যতা করার চেষ্টা করেছিল, তারপর থেকেই ও আর একা ঘুমোতে পারে না। ওর কাউকে না কাউকে দরকার হয়। ছোটবেলায় তো আমাদের ঘরেই জোর করে ঢুকে আসতো যাতে কিনা ওকে একা শুতে না হয়। তারপর ধরো ডক্টর হেক্টর, যে কিনা নিজে এত বড় ব্রেন সার্জন, কিন্তু তার বাবা তার চোখের সামনে ভীষণই ভয়ানক একটা অসুখে মারা গেছিল। এবং ছোটবেলায় হেক্টর কিছু বোঝেও নি, সেই ডেড বডির সাথে তাকে অনেক দিন কাটাতে হয়েছিল। তাই জন্যই হেক্টরের এই জীবাণু নিয়ে, রোগ নিয়ে একটা ফোবিয়া মতো রয়েছে। আর তারপর ধরো আমাদের ম্যাক্স, ছোটবেলাতেই ম্যাক্সের মায়ের সাথে তার স্বামীর ডিভোর্স হয়ে যায় এবং ম্যাক্সের মা তারপর থেকে এক একজনের সাথে ডেট করতে থাকে, এক একদিন এক এক ছেলের সাথে প্রেম করতে থাকে। এবং শেষ অবধি সে ম্যাক্সকে অনাথলায় পাঠিয়ে দেয় যাতে কিনা সে নিজে স্বাধীনভাবে থাকতে পারে। তাই জন্যই কোনো সম্পর্ক নিয়ে ম্যাক্স এরকম ওভার রিয়েক্ট করে ফেলে। ও নিজের ইমোশনগুলো ঠিক মতো প্রকাশ করতে পারে না, একটু বাইপোলার হয়ে যায়। তাই জন্যই আমি তোমাকে এই কথাগুলো বলে রাখছি, যাতে তুমি আমাদের কাউকে খারাপ না মনে করো। এবং তখনই তো তারা দুজন মিলে অজ্ঞান হয়ে যাওয়া ম্যাক্সকে সেখান থেকে তুলে নেয় ম্যাক্সের ঘরে নিয়ে যাওয়ার জন্য। এবার অপরদিকে আমরা জ্যানিসকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে জ্যানিসের আসল বাবা এই পরিবারে এসেছিল। এবার জ্যানিস তো তখনই তার বাবাকে বলে যে বাবা, আর 2 দিন পর একটা ব্যাঙ্কোয়েটের মাধ্যমে সকলের সামনে আমাকে লি পরিবারের মেয়ে হিসেবে ঘোষণা করা হবে। আর সেই দিনই আমি এই 4 জনের মধ্য থেকে আমার হবু স্বামীকে বেছে নেব। এবার জানিসের বাবাও তো এদের এত প্রতিপত্তি এবং টাকা পয়সা দেখে একদম লোভে একদম পাগল হয়ে গেছিল। জানিসের বাবা তো বলে ওঠে যে জানিস, সত্যি তুমি আমার খুব কাজের মেয়ে হয়েছো। এবং জানিস তো তখনই বলে যে ভুলে যেও না, আমি কিন্তু এখন আর তোমার মেয়ে নই, তুমি কেবলমাত্র আমার অ্যাডপটিভ বাবা, আমাকে অ্যাডপ্ট করেছিলে। এবার তারা যখন সেখান দিয়ে যাচ্ছিল তখনই তারা দেখতে পায় যে ডেজি এবং ফ্রান্সিস মিলে ম্যাক্সকে নিয়ে যাচ্ছে। এবং এই দেখে জ্যানিসের বাবা তো বলে ওঠে যে জ্যানিস, এই ছেলেটাকেই তো তুমি বিয়ে করবে ভেবেছো, তা ও অন্য মেয়েটার সাথে এত ঘনিষ্ঠ কেন? এবং জ্যানিস তখনই সেই অন্যান্য কর্মচারীগুলিকে, অর্থাৎ অন্যান্য মেয়েগুলিকে বলে যে আজকে তোমরা আমার হয়ে ডেজির থেকে বদলা নেবে। এবার ডেজি তো তার কাজকর্ম করে করিডোর দিয়ে যাচ্ছিল এবং তখনই সেখানে সেই 3জন কর্মচারী ডেজিকে বুলি করতে শুরু করে। তারা ডেজির মাথার উপরে ডাস্টবিন উল্টে দেয়, তাকে ল্যাং মেরে ফেলে দিয়ে তাকে ঠাস ঠাস করে চড় মারতে থাকে। তারা বলতে থাকে যে তোমার এত সাহস হয় কি করে, তুমি জানিসের হবু স্বামীর সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছো। এবং তারা তো রীতিমতো গলা টিপে ডেজিকে সেখানেই হত্যা করতে যাচ্ছিল। কিন্তু তখনই সেখানে চলে আসে হেক্টর। হেক্টর তো বলে ওঠে যে তোমরা সবাই মিলে এখানে কি করছো, এবং সে তো ডেজিকে সেখানে পুরোই অবচেতন অবস্থায় পায়। এবার হেক্টর তো তখনই ভাবে যে এখনই এই মেয়েটাকে সিপিআর দিতে হবে, তা না হলে তো এ বাঁচবে না। এবং হেক্টর সঙ্গে সঙ্গে ডেজিকে সেখান থেকে তুলে নিয়ে চলে আসে। এবং সে যেহেতু একজন ডক্টর ছিল, সে তো এইসব খুব ভালো করেই জানতো। এবং হেক্টর যদিও ভীষণই জার্মোফোব ছিল এবং তাই জন্য সিপিআর দেওয়াটা তার কাছে খুবই বড় একটা বিষয় ছিল। কিন্তু ডেজিকে বাঁচানোর জন্য সে তো ডেজিকে সাহায্য করে। কিন্তু তারপরেই সে তো জল দিয়ে কুলকুচি করে নিজের মুখ মুছতে থাকে যে মাগো, এটা কি করলাম আমি। এবার ডেজি তো তখনই হেক্টরকে ধন্যবাদ জানায় যে ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য, কিন্তু এতটাও নোংরা আমি নই যে আপনি এরকম করবেন। এবং হেক্টর তখনই বলে যে তুমি অনেকক্ষণ আমার ঘরে আছো, আমার পুরো ঘরটাই মনে হয় নোংরা হয়ে গেছে, এখনই এই ঘরটা পরিষ্কার করে দাও। এবং এই বলে হেক্টর তো সেখান থেকে চলে যায়। এবার আমরা সেই দিন রাতের দৃশ্য দেখতে পাই। এবার রাতের বেলা প্রতিদিনের মতনই সাইমন তো আবারও ডেজির ঘরে চলে এসেছিল এবং আমরা দেখতে পাই যে সাইমন তার ছোটবেলার ট্রমার জন্য খুবই কষ্টে ছিল এবং সে তো হয়তো কিছু খারাপ স্বপ্ন দেখছিল, তাই জন্য ডেজি তো তাকে ঘুমোতে সাহায্য করে। এবার সকালবেলা হতেই সাইমন বলে ওঠে যে ডেজি, গত রাতে তুমি আমার সাথে কি করেছো বলো তো, আর আমি তোমার ঘরে কি করেই বা এলাম?
এবং এই বলে সাইমন ডেজিকে কিস করে। কিন্তু তখনই তাদের ঘরে ঢুকে পড়ে ম্যাক্স। এবার ম্যাক্স তো বলে ওঠে যে, সাইমন, তুমি ডেজির ঘরে কি করছো? আমি অনেকবার বলেছি যে ডেজি কেবলমাত্র আমার হয়েই কাজ করবে। আর এত সকাল হয়ে গেল, ডেজি আমার ঘুম ভাঙাতে আসেনি কেন? এবার তখনই সেখানে ডক্টর হেক্টরও চলে আসে এবং হেক্টর বলে যে, ৯টা বাজে ডেজি, তোমাকে কতবার বলেছি না যে আমাকে ঠিক সময় খাবার দেবে? তাহলে তুমি আমাকে খাবার দিতে আসোনি কেন? এবার সাইমন তো তখনই বলে ওঠে যে, বাহ বাহ, খুব ভালো, আরো লড়াই করো তোমরা নিজেদের মধ্যে। তো ফ্রান্সিস কোথায়? ও এসে এই লড়াইতে জয়েন করুক। এবং তখনই সেখানে ফ্রান্সিস চলে আসে। ফ্রান্সিস বলে যে, তোমরা কি নিয়ে এত লড়াই করছো বলো তো? এবং আমরা দেখতে পাই যে তারা যে ডেজিকে নিয়ে এরকম লড়াই-ঠড়াই করছিল, এই দৃশ্যটা কিন্তু শয়তানি জ্যানিস দেখতে পাচ্ছিল। এবং জ্যানিস তো মনে মনে ভাবছিল যে একটা চাকরানির জন্য এদের এত দরদ কিসের? আর চাকরানির প্রতি এদের এত ভালোবাসাই বা কিসের? এবং তখনই ফ্রান্সিস একটা আইডিয়া দেয়। ফ্রান্সিস বলে যে দিনে ২৪ ঘন্টা থাকে। আর আমরা হচ্ছি ৪ জন। তার মানে প্রত্যেকের ভাগে পড়ছে ৬ ঘন্টা করে। তাহলে প্রত্যেকের ডেজির সাথে ৬ ঘন্টা করে থাকবে। আর সাইমন যেহেতু রাতের বেলায় ডেজির সাথে ঘুমায়, তার ৬ ঘন্টা তো ওখানেই বাদ পড়ে গেল। এবার ম্যাক্স তো তখনই বলে ওঠে যে, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি ডেজিকে নিয়ে যাচ্ছি। এবং এই বলে সে ডেজির হাত ধরে সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু জ্যানিস তখনই দরজার আড়াল থেকে বেরিয়ে আসে এবং ডেজি আর ম্যাক্সের হাত ছাড়িয়ে দেয়। জ্যানিস বলে ওঠে যে, ম্যাক্স, তুমি ভুলে যাবে না তোমার সাথে কিন্তু আমার বিয়ের কথা ঠিক হয়ে রয়েছে। আমার মুখে মুখে একদম তর্ক করবে না। এবার ম্যাক্স তো তখনই, জ্যানিস, তুমি লিন পরিবারের মেয়ে হতে পারো, কিন্তু তুমি আমার বাবা না যে তোমার সব কথা আমি শুনে চলবো। আমার যা ইচ্ছা আমি তাই করব। আমার চোখে এই চাকরানি তোমার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই জন্য আমি তাকে পাত্তা দেবই। এবার এই কথা শুনে জ্যানিস তো আরো রেগে যায় এবং সে বলে ওঠে যে, তোমরা ভুলে যাবে না, তোমরা আমার গ্র্যান্ডপার দয়াতেই এতদিন বড় হয়েছো, তাই আমি যা খুশি তাই করতে পারি। তোমরা যদি আমার বিরুদ্ধে যাও তাহলে কিন্তু তোমাদের আমি খতম করে দেব। আর ডেজি, তোমার এত সাহস হয় কি করে? এবং এই বলে সে তো ডেজিকে ঠাস করে এক চড় মারে। এবার ম্যাক্স তো তখনই প্রতিবাদ করতে যাচ্ছিল, কিন্তু ফ্রান্সিস তাকে থামিয়ে দেয় যে এত ঝামেলা করো না। এবং জ্যানিস তখনই বলে ওঠে যে, শোনো, যতক্ষণ না আমি ৪ জনের মধ্যে থেকে একজনকে চুজ করছি, ততক্ষণ এই ৪ জনই আমার। সুতরাং তোমরা কেউ অন্য জায়গায় অন্য কারোর সাথে প্রেম করার একদম চেষ্টা করবে না। এবং এই বলে জ্যানিস তো সেখান থেকে চলে যায়। এবার আমরা দেখতে পাই যে ডেজি তো এখন কাজ ভাগ হয়ে গেছিল। ডেজি ম্যাক্সকে ওয়ার্কআউটে সাহায্য করছিল এবং তারপরে ডেজির কাছে মেসেজ আসে যে হেক্টরের খাবার সময় হয়ে গেছে এবং সে হেক্টরকে খাবার দিতে চলে যায়। এবং আমরা দেখতে পাই যে হেক্টর, ম্যাক্স এরা প্রত্যেকেই কিন্তু ডেজির প্রতি দুর্বল ছিল। আর পরেই তো সাইমনের কাছ থেকে মেসেজ আসে যে সাইমনের স্টেজ শো শুরু হতে চলেছে, তাই ডেজিকে সেখানেও সাহায্য করতে যেতে হবে এবং ডেজিকে সেখানেও যেতে হয়। এবং সাইমন তো তাকে বলে যে, এখনই আমি স্টেজে যাব, এই অয়েলটা ভালো করে আমার বডিতে মাসাজ করে দাও। এবং আমরা দেখতে পাই যে ডেজি তো লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। এবং তখনই সাইমন তার পকেট থেকে একটা রিং বার করে এবং সাইমন ভাবে যে, ডেজি, আমি তোমাকে বিয়ের জন্য প্রপোজ করবই, দেখো। এবার ডেজি তো মনে মনে ভাবছিল যে এরা কি সত্যিই আমাকে পছন্দ করে নাকি অন্য কোনো ব্যাপার আছে। এবার ডেজি বাড়িতে ফিরে আসে এবং সে দেখে যে ফ্রান্সিস আবারও রাতের বেলা ড্রিঙ্ক করে বসে আছে এবং ফ্রান্সিসও তো তখন আবারও ডেজিকে কিস করে। যাই হোক, এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই, যেদিন কিনা জ্যানিসের জন্য ব্যাঙ্কোয়েটের আয়োজন করা হয়েছিল। অর্থাৎ যেদিন গ্র্যান্ডপা লি সকলের সামনে জ্যানিসকে লি পরিবারের মেয়ে হিসেবে ঘোষণা করত এবং জ্যানিস সেদিন বেছে নেবে যে এই ৪ জনের মধ্যে কে তার হবু স্বামী হবে। এবার আমরা জ্যানিসকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে জ্যানিসের চেলারা তো ডেজিকে তার কাছে ধরে এনেছিল। জ্যানিস বলে ওঠে যে, ডেজি, তোমার তো পয়সার খুব দরকার, তাই না? কিন্তু তুমি আমার বিরুদ্ধে যেটা করছো সেটাই কিন্তু খুব একটা লাভ হবে না। তার জন্য আমি তোমাকে খতমও করে ফেলতে পারি, অথবা তোমাকে আমি এই বাড়ি থেকে তাড়িয়েও দিতে পারি। কিন্তু তুমি যদি আমার একটা কাজ করো তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। এবং এই বলে সে ডেজিকে একটা ওষুধ দেয়। জানিস বলে যে, ডেজি, এই ওষুধটা আজকে তুমি ওই ৪ জনের ড্রিঙ্কে মিশিয়ে দেবে, তাহলেই আমি তোমাকে ছেড়ে দেব। এবার ডেজি তো মনে মনে ভাবে যে এটা আবার কিসের ওষুধ, কিন্তু তার তো এই চাকরিটা বড্ড বেশি দরকার ছিল, তাই জন্য ডেজি এই কাজ করতে রাজি হয়ে যায়। এবার ডেজি তো সেই ওষুধ নিয়ে নিচে নেমে আসে এবং ডেজি বুঝতে পেরেছিল যে এটা কোনো একটা অ্যাফ্রোডিসিয়াক ড্রাগ, যেটা কিনা কাউকে উত্তেজিত করতে সাহায্য করবে। এবার ডেজি তো তখনই ভাবছিল যে আমার এটা কি করা ঠিক হবে।
এবং ডেজির সামনে অনেক কটা ড্রিঙ্কের গ্লাস রাখা ছিল। এবার ডেজিকে তখনই পিছন থেকে কেউ একজন ডাকে এবং সেই ডাকে সাড়া দিতে ডেজি পিছনে ঘোরে, কিন্তু তখনই তার হাত থেকে ওষুধের কৌটোটা থেকে ওষুধটা পড়ে যায়। কিন্তু ডেজি এটা বুঝতে পারে না যে এই কটা গ্লাসের মধ্যে থেকে কোন গ্লাসের মধ্যে ওষুধটা পড়েছে। এবার ততক্ষণে তো পার্টি শুরু হয়ে যায় এবং গ্র্যান্ডপা লি সকলের সামনে জ্যানিসকে পরিচয় করিয়ে দেয়। গ্র্যান্ডপা লি বলে যে এটাই আমার সেই হারিয়ে যাওয়া নাতনি শিয়াউলি। সবাই জানে যে এতদিন ধরে 15 বছর ধরে আমি তাকে খোঁজার চেষ্টা করছিলাম। এতদিন পর আমি তাকে খুঁজে পেয়েছি। এখন আমার নাতনি এই 4 জন বিখ্যাত লোকের মধ্যে থেকে একজনকে খুঁজে নেবে নিজের হবু স্বামী হিসাবে। এবং এই 4 জন লোকের সাথেও গ্র্যান্ডপা লি পরিচয় করিয়ে দিচ্ছিল। এবার জ্যানিসকে দেখে ওই 4 জন তো ভীষণই ডিপ্রেসড হয়ে যায় যে এই শয়তানি মেয়েটার সাথে আমাদের থাকতে হবে। এবার ফ্রান্সিস তো তখনই বলে ওঠে যে আমি আর সহ্য করতে পারছি না, এবং সে ওই গ্লাসগুলির মধ্যে থেকে একটি গ্লাস তুলে নিয়ে ড্রিঙ্ক করে এবং একে একে সকলেই গ্লাস তুলে ড্রিঙ্ক করতে শুরু করে। এবার ডেজি তো মনে মনে ভাবে যে এদের কাদের ড্রিঙ্কের মধ্যে যে ওষুধ মেশানো ভগবানই জানে, এবং ডেজি নিজে চিন্তায় পড়ে গিয়ে নিজেও একটা গ্লাস তুলে ড্রিঙ্ক করে নেয়। কিন্তু ওষুধটা আসলে ডেজি যে গ্লাসটা খেয়েছিল সেটাতেই ছিল। তাই ডেজি তো সঙ্গে সঙ্গে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় এবং সে তো সেখানেই পাগলের মতো হাসাহাসি করছিল। এবার বাকি 4 জন তো সেই নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে যে এটা আবার কি হলো মেয়েটার, এবং তারা ডেজিকে নিয়ে ডেজির ঘরে চলে যায়। তারা বলে যে আজকের পার্টি এখানে এত দূরই থাক, পরের দিন না হয় জ্যানিস ঘোষণা করে দেবে যে ও কাকে বিয়ে করবে। কিন্তু এই ঘটনাটা অবভিয়াসলি জ্যানিসের খুব একটা ভালো লাগে না। এবার আমরা পরের দিন সকালবেলার দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে ডেজি ঘুম থেকে উঠলে দেখে যে তার ঘরেই 4 জন রয়েছে এবং 4 জনের নেশা তখনও কাটেনি। এবার ডেজি তো বুঝতে পারে না যে গত রাতে তাহলে কি হয়েছে, এবং ডেজির তো মাথায় হাত পড়ে যায়। এবার অপরদিকে আমরা জ্যানিসকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে জ্যানিস তো খুবই বিরক্ত হয়েছিল এবং সে তার গ্র্যান্ডপার কাছে নালিশ করছিল যে গ্র্যান্ডপা, তুমি দেখেছো ওই মেয়েটা কেমন করছে, তুমি ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দাও। কিন্তু তখনই সেখানে আমরা মিস ওয়াংকেও দেখতে পাই। এবার মিস ওয়াং তো তখনই বলে যে মাস্টার লি, জানিস তো ঠিকই করেছে যে সে ফ্রান্সিসকে বিয়ে করতে চায়। তাই বাকি 3 জন যদি ডেজির সাথে ক্লোজ হয়েও থাকে তাহলে ক্ষতিটা কোথায়? তারাও তো একদিন না একদিন কাউকে বিয়ে করবে, সংসার করবে। জানিস তো নিশ্চয়ই একজনের থেকে বেশি 4 জনকেই বিয়ে করতে পারবে না। তাই ডেজি যদি এখানে থাকে তাহলে সমস্যা কি? আর তাছাড়া ডেজি আসার পর থেকে এই 4 জনকেও সামলাতে পারছে। এই 4 জনের মধ্যে যে ঝগড়াঝাটি হতো সেগুলো বন্ধ হয়েছে। সুতরাং ডেজি আসায় খুব একটা খারাপ কিছু হয়নি। এবার গ্র্যান্ডপা লিয়ের তো মিস ওয়াং এর কথাও মনে ধরে। তাই গ্র্যান্ডপা বলে যে ঠিক আছে, ডেজি থাক না ওর মতো। এবং এই কথা শুনে জ্যানিসের গা তো আরো চলে যায়। সে ঠিক করে যে অন্য কোনো উপায় হলেও ডেজিকে এখান থেকে বার করতে হবে। এবং জ্যানিস ডেজির অ্যাডপটিভ মা এবং তার ভাই লিকে ডেকে পাঠায়। এবার জ্যানিস তো বলে যে তোমরাই ডেজির মা আর ভাই, এবং জ্যানিসের মা বলে ওঠে যে হ্যাঁ হ্যাঁ, না না, আসলে ডেজি আমার নিজের মেয়ে না, ওকে আমি রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিলাম। ও তো ভিখারির মতো রাস্তায় ভিক্ষা করছিল। কেন ওকে আপনার পথে কোনো বাধা হয়ে দাঁড়িয়েছে? আসলে জ্যানিস তার পায়ের কাছে এক ব্যাগ ভর্তি টাকা রেখে দিয়েছিল এবং সেইটা দেখেই ডেজির মা এবং ভাইয়ের মাথা ঘুরে গেছিল। জ্যানিস বলে যে এই টাকাটা তোমাদের, কিন্তু তার বদলে তোমাদের ডেজিকে এক্ষুনি এখান থেকে নিয়ে চলে যেতে হবে। এবার আমরা ডেজিকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে ডেজি ভাবছিল যে সেদিন রাতের পর থেকে প্রায় 1-2 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু এখনো আমি বুঝতে পারিনি যে ওই দিন রাতে কি হয়েছিল। এবং তখনই সেখানে ডেজির মা এসে তাকে ঠাস করে এক চড় মারে এবং তাকে বাজে বাজে কথা বলতে শুরু করে। এবার ম্যাক্স তো তখনই সেই মহিলাকে এক লাথি মেরে সরিয়ে দেয় এবং বলে যে কখনো ডেজির সাথে এমন ব্যবহার করবে না। কিন্তু ডেজি তো তখনই বলে ওঠে যে মা, তুমি এমনটা কেন করছো? এবং ম্যাক্স বলে যে এটা তোমার মা। এবার ডেজির মা তো তখনই বলে ওঠে যে হ্যাঁ, আর আমি এই শয়তানিটাকে বাড়ি নিয়ে যেতে এসেছি। ডেজি বলে যে কিন্তু মা, তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো? আমি তো তোমার মেয়ে নাকি? এবং তার মা বলে যে মেয়ে, তুমি আদেও আমার মেয়ে না, তুমি একটা নোংরা ভিখারি। তোমাকে আমি রাস্তা থেকে তুলে এনেছিলাম কেবলমাত্র আমার ছেলের সাথে বিয়ে দেব বলে। অনেক বয়স হয়েছে তোমার, এবার আমি তোমাকে নিয়ে গিয়ে আমার ছেলের সাথে বিয়ে দেব। এবার ডেজি তো জানতে পারে এই প্রথমবারের জন্য যে সে আসলে অ্যাডপ্টেড মেয়ে, এবং ডেজি বলে ওঠে যে মানে, তাহলে আমার আসল মা বাবা কোথায়? এবং ডেজির মা তো বলে যে তোমার আসল মা বাবা, তারাও নিশ্চয়ই তোমার মতো ভিখারি হবে।
না হলে কি আর একটা মাত্র জেট পেন্ডেন্ট গলায় ঝুলিয়ে তোমাকে রাস্তায় ছেড়ে দেয়? এবং ডেজির তখনই ছোটবেলার একটা ফ্ল্যাশব্যাক মনে পড়ে যায়। তার মনে পড়ে যায় যে গ্র্যান্ডপা লি ছোটবেলায় তাকে এই পেন্ডেন্টটা দিয়েছিল। এবার ডেজির মা তো তখনই তাকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ম্যাক্স তাকে বাধা দেয় এবং বলে যে তোমাকে আমি এইভাবে ওকে নিয়ে যেতে দেব না। কিন্তু তখনই সেখানে জ্যানিস চলে আসে এবং লি আর ডেজির অ্যাডপটিভ মা মিলে তো টানাটানি করতে থাকে ডেজিকে সেখান থেকে নিয়ে চলে যাওয়ার জন্য। কিন্তু ততক্ষণে সেখানে ফ্রান্সিস, হেক্টর আর সাইমনও চলে এসেছিল। এবার তাদের দেখে লি আর ডেজির শয়তানি মা তো ডেজিকে ছেড়ে দেয় এবং ফ্রান্সিস তখনই বলে ওঠে যে আমিও দেখবো কে ডেজিকে এই বাড়ি থেকে বার করে। এবার জ্যানিস তো তখনই বলে ওঠে যে ফ্রান্সিস, তুমি ভুলে যাবে না যে তুমি কিন্তু আমার দাদুরই বিজনেসে রয়েছো। আমি তোমাদের সকলকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি। এবং ফ্রান্সিস তখনই ডেজির হাত ধরে বলে যে ঠিক আছে, তাহলে আমি ডেজিকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। এবার এই কথা শুনে জ্যানিসের তো মাথা আরো খারাপ হয়ে যায় এবং তখন তো একে একে হেক্টর, সাইমন এবং ম্যাক্সও বলে ওঠে যে ঠিক আছে, তাহলে আমরা চারজন এই বাড়ি থেকে চলে যাচ্ছি। আমরা চারজন গিয়ে শান্তিতে আলাদা করে থাকবো। কিন্তু তখনই হঠাৎ করে ডেজির গা গুলিয়ে বমি বমি পায়। এবার ফ্রান্সিস তো তখনই বলে ওঠে যে ডেজি, তুমি কি প্রেগনেন্ট? তার মানে তুমি কি আমার সন্তানের মা হতে চলেছো? এবং বাকি চারজনের মনেও এই একই সন্দেহ চলছিল। এবার ফ্রান্সিসের তো তখনই মনে পড়ে যে সেই রাতে কি হয়েছিল এবং আমরা দেখতে পাই যে বলতে গেলে ফ্রান্সিস বাদে বাকি তিনজনই সেই রাতে একদমই ড্রাঙ্ক হয়ে পাগলামি করছিল বাচ্চাদের মতো। সুতরাং তারা হয়তো তেমন কিছুই করেনি। এবার এদিকে জ্যানিস তো আরো বেশি লাফাতে থাকে যে না, তোমরা চারজন এই বাড়ি ছেড়ে যেতে পারো না। কিন্তু ফ্রান্সিস তো ডিটারমাইন্ড ছিল যে সে চলে যাবেই। এবং তখনই সেখানে গ্র্যান্ডপা লি আসে। গ্র্যান্ডপা লি বলে ওঠে যে তোমার এত সাহস, বাড়ির চাকরানি হয়ে এসে তুমি আমার বাড়ি, আমার সংসার ভাঙার চেষ্টা করছো। এবং গ্র্যান্ডপা লির বলতে গেলে বুকে ব্যথা উঠে একদম হার্ট অ্যাটাকই হয়ে যায়। এবার গ্র্যান্ডপা লিকে তো সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং আমরা দেখতে পাই যে গ্র্যান্ডপা লি খুবই অসুস্থ হয়ে পড়েছিল। এবার ডক্টর তো তখনই বলে যে গ্র্যান্ডপা লিকে বাঁচাতে হলে ব্লাড দিতে হবে। এখানে এমন কি কেউ আছে যার এবি নেগেটিভ ব্লাড গ্রুপ? এবার এবি নেগেটিভ খুবই রেয়ার একটা ব্লাড গ্রুপ ছিল। এবার মিস ওয়াং তো তখনই বলে ওঠে যে জানিস, তোমার তো এবি নেগেটিভ ব্লাড গ্রুপ, তাহলে তুমি রক্ত দাও। এবং জানিস বলে যে আমার মোটেই আমার ওই ব্লাড গ্রুপ না। এবং মিস ওয়াং তখনই বলে যে কি বলছো তুমি? তার মানে তুমি শিয়াওলি না? ছোটবেলায় আমরা শিয়াওলির ব্লাড টেস্ট করিয়েছিলাম, তখনই আমরা দেখেছিলাম যে ওরও এরকম একটা রেয়ার ব্লাড গ্রুপ রয়েছে, ওর দাদুর মতো। তাহলে তোমার যদি সেই ব্লাড গ্রুপ না হয়ে থাকে, তুমি তাহলে কে? এবং ডেজি তো তখনই বলে ওঠে যে আমার ওই ব্লাড গ্রুপ রয়েছে। এবার ডেজি তো তখনই গ্র্যান্ডপা লিয়ের জন্য ব্লাড ডোনেট করে এবং ফ্রান্সিস তখনই বলে ওঠে যে তাহলে তো আমারও সন্দেহ হচ্ছে যে জ্যানিস কি সত্যি এই বংশের মেয়ে। সেটা তো একটা ডিএনএ টেস্টের মাধ্যমেই বোঝা যাবে। এবং ডেজি আর গ্র্যান্ডপা লিয়ের ডিএনএ টেস্ট করা হয় এবং সেখান থেকে প্রমাণিত হয় যে আসলে ডেজি গ্র্যান্ডপা লিয়ের নাতনি। এবার ম্যাক্স তো সঙ্গে সঙ্গে জ্যানিসকে ঠাস করে এক চড় মারে যে তোমার এত সাহস হয় কি করে। এবং ম্যাক্সের পর হেক্টর আর সাইমনও তো তোকে ঠাস ঠাস করে চড় মারে এবং তারা তো টানতে টানতে জ্যানিসকে হসপিটাল থেকে বার করে দেয় যে তুমি এতদিন নকল নাতনি সেজে আমাদের অনেক ঠকিয়েছো, আর না, তোমাকে এখনই পুলিশে দেওয়া হবে। অপরদিকে গ্র্যান্ডপা লিয়েরও ততক্ষণে জ্ঞান ফিরে এসেছিল এবং গ্র্যান্ডপা লি যখন জানতে পারে যে ডেজি তার শিয়াউলি, ডেজি তার নাতনি, গ্র্যান্ডপা লিও ভীষণ খুশি হয়। গ্র্যান্ডপা লি বলে যে আমারই ভুল যে আমি তোমাকে চিনতে পারিনি। আমার সন্দেহ হয়েছিল ঠিকই, কিন্তু তাও আমি জ্যানিসের কথায় চলে এসেছিলাম। আমি তোমাকে এবার থেকে আর কোনো কষ্ট দেব না। এবং গ্র্যান্ডপা তো তখনই জিজ্ঞাসা করে যে ডেজি, তুমি কি তাহলে বেছে নিয়েছো যে এই চারজনের মধ্যে কাকে তুমি বিয়ে করবে? এবং এই কথা শুনেই ফ্রান্সিস বলে ওঠে যে ডেজি, তোমার মনে আছে তো ওই রাতে কি হয়েছিল? এবং ম্যাক্স তো তখনই বলে ওঠে যে কি হয়েছিল ওই রাতে। এবং তাদের চারজনের মধ্যে রীতিমতো ঝামেলা লেগে যায় যে কে ডেজিকে বিয়ে করবে। কিন্তু ডেজির তো তখনও মনে পড়ছিল না যে সেই রাতে কি হয়েছিল। এবং বলতে গেলে এই দুষ্টু মিষ্টি খুনসুটির মধ্যেই আমাদের ড্রামাটা শেষ হয়ে যায়। তো তোমাদের কি মনে হয় সেই রাতে কি হয়েছিল? আর ডেজির এদের চারজনের মধ্যে কাকে চুজ করা উচিত? তোমরা ডেজির জায়গায় থাকলে কাকে চুজ করতে? কমেন্ট করে এক্ষুনি কিন্তু জানিও। আর এই দুষ্টু মিষ্টি ড্রামাটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। এরকম ড্রামা তোমরা আরও দেখতে চাও কি না সেটা অবশ্যই আমাকে বলো। ভালো লাগলে এক্ষুনি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা চটপট সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন